হয়তো কেউ কল্পনাতেও আনবেন না, দলিল কিংবা খতিয়ান ছাড়াও জমির মালিকানা অর্জন করা যায় এবং বৈধভাবে জমি ভোগ দখল করা যায়। এক্ষেত্রে লাগে শুধুমাত্র একটি প্রমাণ। তো এই যে অকল্পনীয় পদ্ধতি কিংবা সিস্টেমটি, এটি কিভাবে বাস্তবায়ন হয় এবং এক্ষেত্রে ভূমি মালিক যারা রয়েছে, যারা দলিল বা খতিয়ান ছাড়াই জমির মালিকানা অর্জন করবেন, সেই সকল ব্যক্তি কারা, কিভাবে অর্জন করবেন, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো ছাড়াও এই বিষয়ের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাছাড়া কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। সাধারণত আমরা যে বিষয়টি জানি সেটি হলো, কোনো জমির মালিকানা অর্জন করতে গেলে জমির বৈধ ডকুমেন্ট বা প্রমাণ লাগবে, যেগুলো দ্বারা 100% 1% সন্দেহ ছাড়াও এটি বোঝা যাবে যে যে ব্যক্তিদ্বয় জমি ভোগ দখল করছে সেই সকল ব্যক্তি জমির আসল মালিক এবং তিনি বৈধ প্রক্রিয়ায় জমির মালিকানা অর্জন করেছেন। এবং রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যে আইন কানুন রয়েছে, সে আইন কানুনগুলো মেনে, বিধিনিষেধগুলো মেনে সকল কিছু তিনি সিস্টেমেটিক ওয়েতে সম্পন্ন করছেন। এখন এমন যদি হয় যে এমন একজন ব্যক্তি জমির মালিক হচ্ছেন কিংবা জমির ভোগ দখল রয়েছেন, যার কাছে জমির মালিকানা সংক্রান্ত কোনো প্রমাণ নেই, বা তিনি কিভাবে জমির মালিক হলেন সেটির সংক্রান্ত বৈধ কোনো ডকুমেন্ট নেই, বা পূর্বে যে ব্যক্তি জমির মালিক ছিল সেই সকল ব্যক্তিদ্বয়ের কাছ থেকে বৈধ প্রক্রিয়ায় তিনি সম্পত্তি হস্তান্তর করে নেন নাই, স্বাভাবিকভাবে বললে ক্রয় করে নাই, কিংবা ওয়ারিশান সূত্রে পায় নাই, কিংবা আসল মালিক তাকে হেবা করে নাই বা উইল করে নাই। এখন এই সকল বিষয় বাদেও কিছু কিছু ক্ষেত্রে সঠিক প্রমাণ বা উপযুক্ত একটি প্রমাণ থাকলেই জমির মালিকানা এবং ভোগ দখল অর্জন করা যায়। সেটি হলো, আমাদের দেশে একটি আইন রয়েছে যেটিকে তামাদি আইন বলে থাকা হয়। সেই তামাদি আইনে 28 ধারায় একটি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো জমি বা কোনো সম্পত্তি কোনো ব্যক্তি একটানা নিরবিচ্ছিন্নভাবে 12 বছরের অধিক ভোগ দখল করে এবং সেই ভোগ দখলটা তার কাছে থাকে, সেই ক্ষেত্রে ওই ভোগ দখলকারী কোনো প্রমাণ ছাড়াই, জমির মালিকানা হস্তান্তরে কোনো ডকুমেন্ট ছাড়াই, খতিয়ান বা দলিল ছাড়াই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে। এক্ষেত্রে আদালত থেকে তাকে ওই সকল জমির পরবর্তীতে মাঠজরিপ কিংবা নামজারি খতিয়ানের কাগজ তৈরি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হবে এবং ওই খতিয়ান কাগজ এবং আদালতের যে নির্দেশনা, সেটি দলিল হিসেবে অবহিত হবে এবং তিনি ওই সকল সম্পত্তি বৈধ প্রক্রিয়ায় ভোগ দখল টিকিয়ে রাখতে পারবেন। এক্ষেত্রে আসল মালিক এসেও তাকে উচ্ছেদ করতে পারবে না এবং ওই সকল সম্পত্তি তিনি যে কোনো কারোর কাছে হস্তান্তর বা পরবর্তীতে ওয়ারিশদের জন্য রেখে যেতে পারবেন। এখন আসে প্রমাণটি কি, যে প্রমাণের বলে এত বড় একটি সুযোগ এই ভোগ দখলকারী কিংবা আসল মালিক না হয়েও তিনি পাচ্ছেন। এই যে প্রমাণ, সেটি হচ্ছে 12 বছরের অধিক নিরবিচ্ছিন্ন ভোগ দখল। এখানে নিরবিচ্ছিন্ন কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে যদি আমরা খণ্ড খণ্ড করে বিভক্ত করি এবং আলোচনার মধ্যে নিয়ে আসি বা বিশ্লেষণ করি, প্রথমেই আসবে যে ব্যক্তিদ্বয় আসল মালিক সেই ব্যক্তিদ্বয় সম্পত্তিতে 12 বছর ভোগ দখলে নেই। নিরবিচ্ছিন্নভাবে যে ব্যক্তিদ্বয় ভোগ দখলে রেখে রয়েছে, অবৈধ মালিক বা যেটাই বলুন না কেন, তিনি নিরবিচ্ছিন্নভাবে, অর্থাৎ আসল মালিক কোনোভাবে তার কাছ থেকে সম্পত্তি ভোগ দখলের জন্য কোনো উপঢৌকন বা বাৎসরিক বা মাসিক কোনো একটি অর্থ নিচ্ছেন না, কোনো ফসলের অংশ নিচ্ছেন না, তিনি সরাসরি সম্পত্তির থেকে বেদখল কিংবা তিনি নিরুদ্দেশ, তার কোনো হদিস নেই এবং যারা ভোগ দখল করছে তারা নিরবিচ্ছিন্নভাবেই ভোগ দখল করছে। এই বিষয়টি আপনাকে আগে ইনশিওর করতে হবে বা এই বিষয়টি আপনাকে নিশ্চয়তা হতে হবে, তবেই আপনি কিন্তু এই বিষয়টি দাবি করতে পারবেন। এখন আসে, যদি ওই সকল মালিক কোনোভাবে আর্থিক বা কোনো ধরনের সুযোগ না নেয়, কিন্তু তিনি নেয়ার জন্য চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন এবং এক্ষেত্রে এই 12 বছরের মধ্যে মিটিং হয়েছে, সালিশ হয়েছে, কিন্তু তিনি সম্পত্তি ভোগ দখল বুঝে পান নাই,
তাহলে কি দাঁড়ালো? নিরবিচ্ছিন্ন কিন্তু হলো না। এক্ষেত্রে তাকে সম্পত্তির ভোগ দখল করতে বাধা প্রদান করা হচ্ছে। এবং এই যে ভোগ দখলকারী তিনি যদি এই বিষয়টি ধামাচাপা দিয়ে আদালত থেকে রায় নিয়ে আসেন, সেই রায়টিও কিন্তু প্রশ্নবিদ্ধ এবং তার যে ভোগ দখল সেটিও প্রশ্নবিদ্ধ, যেহেতু সেক্ষেত্রেই তামাদির মেয়াদ কিন্তু কোনোভাবেই কার্যকরী ভূমিকায় থাকবে না। এখন তাহলে যারা ভোগ দখলে রয়েছে তারা একটি প্রশ্ন করতে পারেন, এই যে নিরবিচ্ছিন্ন ভোগ দখল এটি আমি প্রমাণ করব কিভাবে? এক্ষেত্রে আমি যে বিষয়গুলো বললাম যে আসল মালিক কোনোভাবে সুযোগ গ্রহণ করছে না, ফসল নিচ্ছে না, কিংবা আপনাকে সম্পত্তি থেকে বেদখল করার জন্য কোনো চাপ প্রয়োগ করছে না, বরঞ্চ তাদেরকে আপনি সম্পত্তি বুঝে দিতে চাইলেও তারা বুঝে নিচ্ছে না, এই বিষয়টি আপনাকে প্রমাণ করতে হবে। এর জন্য কিছু গ্রাউন্ড থাকে, যে গ্রাউন্ডগুলো একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। তবে এই বিষয়টি খুবই কিন্তু লিমিটেড একটি বিষয়। এই বিষয়টি বাস্তবায়ন করা কিন্তু অত সহজ বিষয় না। অনেকেই আমাদের ২৮ ধারা মেয়াদে সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করেছে। সেই সম্পত্তি কোনগুলো? ওই যে অর্পিত সম্পত্তি। বেশিরভাগ ক্ষেত্রে ৭১ সালে যে ব্যক্তিদ্বয় তাদের জমি জমা সম্পত্তি রেখে জীবনের মায়া নিয়ে দেশত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে ফেরত আসে নাই, সেই সকল ব্যক্তিদ্বয়ের সম্পত্তি যারা অর্পণ সূত্রে বা গণিপথের মাল হিসেবে ভোগ দখল করছেন, ওই সকল ব্যক্তিদ্বয় বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পত্তিগুলো এই যে ২৮ ধারার মেয়াদ অনুযায়ী তিনি পরবর্তী জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন, দলিল খতিয়ান তৈরি করেছেন, অতিরিক্ত চালাক ব্যক্তিদ্বয় আদালতের শরণাপন্ন হয়ে সেই সকল নির্দেশনা নিয়ে তিনি সম্পত্তি ওয়ারিশদের জন্য রেখে গেছেন, বা অতি চালাক যারা রয়েছে তারা সম্পত্তি বিক্রয় করে ফেলেছেন। এই যে একটি মাধ্যম, এই মাধ্যম দ্বারাই কিন্তু বেশিরভাগ সময়ই বা বেশিরভাগ ক্ষেত্রে সম্পত্তিগুলোর ভোগ দখল করার যে ব্যবস্থা সেটি গ্রহণ করা হয়েছে। এবং আবার একটি গ্রাউন্ড থাকে যে অনেক ক্ষেত্রেই যে অনেকের কোনো সন্তান থাকে না, তারা হয়তো কোনো সন্তান দত্তক নিচ্ছেন, সেক্ষেত্রে ওই দত্তক সন্তানকে তারা সম্পত্তিগুলো ভোগ দখল করার জন্য একেবারে হেবা বা কোনোভাবে দান করে নাই কিংবা তাকে লিখে দেয় নাই। এক্ষেত্রে ওই সন্তানদ্বয় তাদের মৃত্যুর পরে তিনি সম্পত্তিগুলো ভোগ দখল করছেন। এক্ষেত্রে অন্য কোনো অংশীদার এসে সম্পত্তি দাবি করছে না কিংবা সম্পত্তির ভোগ দখল থেকে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে না। এক্ষেত্রে এই দত্তক নেয়া এতিম ছেলে মেয়েগুলো এই যে দত্তক সন্তান হিসেবে সম্পত্তিগুলো পরবর্তীতে কিন্তু মালিকানা অর্জন করতে পারবেন এবং এক্ষেত্রে তাদের সেই সুযোগটি দেয়া হয়েছে। এবং আরো কিছু ক্ষেত্রে, যেমন কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে মৃত্যুর আগে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে, কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানকে, কোনো ব্যক্তিকে মৌখিকভাবে হেবা করে দিয়ে যায়, সেক্ষেত্রে ওই সকল ব্যক্তিদ্বয় সম্পত্তি ভোগ দখল করছে এবং অন্য সকল সম্পত্তির যারা অংশীদার হওয়ার কথা ছিল তারা কোনোভাবে তাদেরকে বাধা প্রদান করছে না। এক্ষেত্রে এই আমাদের ২৮ ধারার মেয়াদে কিন্তু তারা সুযোগটি গ্রহণ করতে পারছেন বা সুযোগটি তারা পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এইরকম হাজারো গ্রাউন্ড রয়েছে যেগুলোর দ্বারা সম্পত্তির কোনো মালিকানা হস্তান্তর ডকুমেন্ট বা প্রমাণ না থাকার ফলেও সম্পত্তির মালিক হওয়ার সুযোগ রয়েছে এবং অনেকে কিন্তু মালিক হয়েছেন বা হচ্ছেন। এক্ষেত্রে ওই যে আমাদের ২৮ ধারার নিরবিচ্ছিন্ন ভোগ দখলে যে ব্যাপারটি এটি বলবৎ থাকবে এবং এটি বলবৎ থেকেই সম্পত্তির মালিকানা বা ভোগ দখল অর্জন করতে হবে এবং এটি কিন্তু একমাত্র একটি প্রমাণ। সুপ্রিয় ভিউয়ার্স, বিষয়টি অতটা কঠিনও না আবার অতটা কিন্তু সহজও না। তাই এই বিষয়টি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি একটু হলে বুঝতে পেরেছেন ঘটনাটি আসলে কোন জায়গায়। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো কোনো ধরনের প্রশ্ন থাকতেই পারে বা অন্য কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকতেই পারে। এক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।